সেটা আমাদের 475 কোটি টাকা। রেভিনিউ এক্সপেন্ডিচার রাজস্ব ব্যয় 2024-25 মাননীয় অর্থমন্ত্রী যেটা এখানে পেশ করেছেন, সেই বাজেট এস্টিমেটের 76.14% এই উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে। 76.14। তো এই যে বরাদ্দটা, রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে আমরা সবসময় আমাদের রাজ্যকেও চালাতে হবে। আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে আগে বুঝতে হবে আমার কাছে ঠিকভাবে কোথা থেকে পয়সা আসছে, এবং ঠিকভাবে খালি আমি বিলিয়ে দিলাম আর ব্যাংক্রাফটিতে চলে আসলাম, সেটা তো সম্ভব নয়। এর জন্য আমরা কি বিষয় আমাদের দিতে হয়, আমরা বলি চাকরি দিতে হবে, সবাই চাকরিও দিচ্ছি আমরা, এবং চাকরি দিতে গিয়ে যেটা ঘরে ঘরে প্রায় কথা শুনি আমরা যে ঘরে ঘরে রোজগার, ঘরে ঘরে কোথায় গেল আপনাদেরা। আমরা তো দিচ্ছি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বিস্তরভাবে কিন্তু আলোচনা করেছেন গত বিধানসভার মধ্যে, কোথায় কোথায় কিভাবে আমরা চাকরিও দিয়েছি, আবার কোন কোন জায়গার মধ্যে আমরা ঘরে ঘরে। একটু আগে উনি বলারও চেষ্টা করেছেন, যদিও আগের তুলনায় সেইভাবে রেডি ছিল না, তারপরে উনি বলেছেন একই জিনিস যদি বারবার বলা হয় আমার মনে হয় ওনার পক্ষ বা যে কোনো মিনিস্টারের পক্ষে সম্ভব হয় না। দাদা একবার যখন বলা হয়েছে সেখানে কিন্তু বিস্তর কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। বেতন ব্যয়ের জন্য মজুরি, পেনশন, সুদ প্রদান এবং ভর্তুকি, সামাজিক পেনশন। আপনারা জানেন যে আমরা সামাজিক পেনশন একটা আমরা ভারত ত্রিপুরার মধ্যে আমরা সামাজিক পেনশন 2 লাখ টাকা করে দিচ্ছি, 700 থেকে 2000 টাকা করে দিচ্ছি, 700 থেকে 1000 করার পরে ডাবল করে আমরা 2000 করছি। এবং আমি দিল্লিতেও যখন একটা মিটিংয়ে আমি এই কথাটা কিন্তু আমি বলেছি, সেখানে সবাই বলছে আর এটা কি করে সম্ভব, ভারতবর্ষের আর কোথাও নেই, তোমরা 2000 করে দিচ্ছ, এখানে বেকারদের দেওয়া যায় কিনা একটা প্রশ্ন উঠেছিল, বেকারদের এই ধরনের ভাতা দেওয়া যায় কিনা, সেটা তো একটা প্রশ্ন। কিন্তু যেটা আমি বললাম যে আমাদের এখানে সামাজিক ভাতা বিভিন্ন যেসব আমাদের মানে প্যারামিটার আমরা দিচ্ছি, এটা বিশাল বিষয়। এবং অফিস চালানোর নানাবিধ খরচ, অফিস আমরা যাই কিন্তু খরচ কোথা থেকে আসবে সেগুলো এই বাজেটের মধ্যে থাকে। লোকাল বডি গ্র্যান্ট, স্থানীয় সংস্থাগুলোতে প্রদত্ত শেয়ার অফ ট্যাক্সেস রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, স্টাইপেন্ড, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, নির্বাচন সংক্রান্ত ব্যয় এবং স্বাবলম্বন ইত্যাদি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা বারবার বলছি ক্যাপিটাল, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে যত মূলধনী ব্যয় ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য রাখবেন, তত বেশি আগামী দিনে পার্মানেন্ট স্ট্রাকচার হবে, এবং সেই পার্মানেন্ট স্ট্রাকচার থেকে আগামী দিন তার ইনকাম জেনারেশনে হবে, এবং যারা বেকার আছে তাদেরও কর্মসংস্থানের সুযোগ হবে। তো এর জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে 2024-25 বাজেট বরাদ্দে 23.86% এই মূলধনী ব্যয়। মূলধনী ব্যয়ের মধ্যে রয়েছে যেটা আমি বললাম পরিকাঠামো সৃষ্টি এবং পূর্বে নেওয়া ঋণ পরিশোধ ইত্যাদি। এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপালচন্দ্র রায় মহোদয়, উনি ইনকাম ট্যাক্সের অ্যাডভোকেট, আপনি ছিলেন না, আবার আমি রিপিট করেছি, এবং আপনার যথেষ্ট জ্ঞান এই বিষয়ে আছে। আপনার সাথে আজকের থেকে পরিচয় নয়, গোপাল বাবুর কথা চিন্তা হলেই মনে হচ্ছে যেন সেই বই টই নিয়ে এসে ইনকাম ট্যাক্সের কি বিষয়, ইউ নো বেটার দেন এনিবডি এলস ওভার হিয়ার। আমি যতটুকু বুঝি, হয়তো আমার বেশিও থাকতে পারে, কিন্তু আমার চোখে আমি যেটা দেখেছি, এবং আপনি চেষ্টাও করেছেন এখানে। আমাদের মাননীয় স্পিকার মহোদয় আপনাকে বলার সুযোগ দিয়েছে, আপনিও বলেছিলেন যে ইন স্টিপুলেটেড টাইম আই উইল ট্রাই টু ফিনিশ মাই টক। স্টিপুলেটেড টাইম ইউসে। তো যাই হোক, পরবর্তী সময়ে আপনি হয়তো বা একটু আফসোস থেকে গেছে, কিন্তু এটা আমরা নেক্সট টাইম আমি মাননীয় স্পিকার মহোদয়কে বলবো যে ওনার যে আফসোসটা আপনি মিটিয়ে দেবেন বলা। 3 বছরের মূলধনী ব্যয় যে পরিসংখ্যান,
সেটা হচ্ছে 2021-22 আমাদের 2079.97 এবং 2022-23 আমাদের 3126.28 এবং 2023-24 এবার আদিতে রাখা হয়েছে 5338.67। এফআরবিএম আমরা সবসময় বলি, সবাই বলছে আরে এত লোন নিচ্ছে কি হবে? আমরা তো কনসার্ন, উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। আমাদের দায়বদ্ধতা থাকবে, এমন যেন না হয় যে এখানে ওই এটার একটা ব্যাংক্রাপ্টি হয়ে যায়, সেটা হবে না। এফআরবিএম আইন অনুযায়ী যে ফিসক্যাল ঘাটতির যে লক্ষ্যমাত্রা এবং তার অর্জন, সেটা আমরা দেখছি যে এতে এই যে এফআরবিএম এর যে স্ট্যাটাস, সেটা দেখলে বোঝা যায় এই সরকারের তার অর্থনৈতিক অবস্থাটা কি। ইউ নো বেটার দেন মি, আই এম শিওর। তো এই অবস্থার মধ্যে ত্রিপুরা এই যে রাজস্ব সর্বমোট ব্যয়ের পার্থক্য এই এফআরবিএম এ কিন্তু দেখা যায়। সেখানে যদি আমি সরলভাবে বলি যে একটি নির্দিষ্ট সময়কালে সাধারণত একটি বছরে ব্যয় যখন সরকার কর্তৃক প্রাপ্ত রাজস্বের পার্থক্যকে ছাপিয়ে যায়, সেই অঙ্ককে সূচিত করে, তাই তো? কাজে সেখানে দেখা গেছে যে আমাদের ফিসক্যাল ডেফিসিট টার্গেট পার্সেন্টেজ অফ জিএসটি 2021-22 আমাদের টার্গেট ছিল 4.50%, এবং সেটা ফিসক্যাল ডেফিসিট, যেটা ওই যে ডিফারেন্সটা আমি বললাম, সেখানে দেখা গেল আমাদের 0.94%, অর্থাৎ যেটা আমরা ভাবছি তার থেকে কিন্তু অনেক বেটার পজিশন 2020-21 কথা হচ্ছে। 2022-23 আমরা ধরে নিয়েছি যে 4.00%, সেখানে গিয়ে ফিসক্যাল ডেফিসিট হলো গিয়ে অনলি 1.60। 22-23 যেটা আরই করে আমরা রেখেছি এখন 3.50, এবং পরবর্তী সময় দেখা গেল সেটা 3.70, মানে সবসময় কিন্তু যেটা টার্গেট তার থেকে অনেক কম। এবং এতে করে প্রমাণ করে যেটা আমি বলছিলাম দরকার, এটা এই যে সূচক, এই সূচকে আমরা কিন্তু সেটাকে জাস্টিফাই করতে পেরেছি। আমি ধন্যবাদ দেব মাননীয় অর্থমন্ত্রীজিকে। বারবার বাজেট ঠিক আছে, অনেকে অনেক কথা বলে যে আমার এখানে ওই ব্রিজটা কেন হয়নি, স্পেসিফিক আমার এরিয়ার কথা বলে। বাজেট সর্বাঙ্গীন হবে, সব জায়গার হতে হবে, এখানে স্পেসিফিক কারণ নাম হয়তো এক দুটো জায়গার মধ্যে আসে বড় প্রকল্প হলে, কিন্তু এতে করে কিন্তু বাজেট সর্বাঙ্গীন হয়, প্রতিটা মানে পুরো ত্রিপুরার বিষয় নিয়ে আলোচনা হয়। তো এটা দেখতে হবে যে আমাদের সর্বাঙ্গীন ডেভেলপ হচ্ছে কিনা, আর খরচ তো হচ্ছে, এবং এটা স্পেসিফিক কোনো জায়গার জন্য না, এজ এ হোল সারা ত্রিপুরাবাসীর জন্য, ত্রিপুরার মানুষের জন্য, ত্রিপুরার জন্য। আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যেটা আমি বললাম বারবার, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার বারবার বলা, আমরা ডাবল ইঞ্জিনের সরকারের অর্থ হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের যে আমাদের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের মোদীজির নেতৃত্বে উনি যেসব মার্গদর্শন আমরা করেন, সেটাকে আমরা ফলো করে আমরাও সেই দিশে আমরা কাজ করি। এতে করে যদি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা বেশি খরচ করি, এতে করে দীর্ঘমেয়াদী যে সম্পদের অধিগ্রহণ হয়, নির্মাণ এবং উন্নতিকরণ হয়, এবং তাতে করে লং টার্মে আমাদেরই লাভ, এবং তাতে করে বিনিয়োগ, যার উদ্দেশ্য হল উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মদক্ষতার উন্নয়ন এবং কর্মকাণ্ডের বিস্তার সাধনা। আমি একটা বিল্ডিং করলাম, সেই বিল্ডিং এর বাইরের থেকেও আমরা দিতে পারি কাউকে, ইনভেস্টর যদি আসে, সেখান থেকে আমার কর্মসংস্থানও হবে, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাও কাজ পাবে। আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করি, কোথায় ওকে দেবো আমি, বা আমরাই বা করবো কি? আমাদের মানে ইনভেস্টার সে ত্রিপুরারই হোক বাইরের থেকেই হোক,
বা গভর্নমেন্টও করতে পারে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তো লাগবে। একটা হসপিটাল যদি চালাতে চাই, হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার যদি বেশি হয় তবেই তো আমি রুগীর বেশি করে তার পরিষেবা দিতে পারবো। যেখানে পড়াশোনার বিষয় হচ্ছে অনেক বিস্তর আলোচনা হয়েছে এডুকেশন নিয়ে, যদি ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার এখানে স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করা যায়, টেকনিক্যাল কলেজগুলোর বা জেনারেল কলেজগুলোর যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়, নিশ্চয়ই এটা দীর্ঘমেয়াদী বলছি আমরা, সেখানে তবেই আমরা সেখানে ঢুকতে পারব। এবং সেই দিশায় আমাদের এই বাজেটে আমি দেখলাম সেটার উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার শুধু ইনফ্রাস্ট্রাকচার মানে ঘর বাড়ি এসব বা দালান রিক্সের বিষয় না। এখানে দেখা যাচ্ছে জমি, ভবন, যন্ত্রপাতি, কলকব্জা, গাড়ি, পরিকাঠামো প্রকল্প ও গবেষণার পরিকাঠামো গড়ে তোলা যায়। অর্থাৎ সর্ব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, এটা খুব ইম্পর্টেন্ট এই পার্টিকুলারলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এবং এতে করে নতুন সম্পদের সৃষ্টি হয় এবং সম্পদের পরিবর্তনে তা ব্যবহৃত হয়। যদি আমি সংক্ষেপে বলি, রাজস্ব ব্যয় একটি নিত্য নৈমিত্তিক পরিচালনাগত একটা খরচ সূচিত করে, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দীর্ঘমেয়াদী সম্পদের বিনিয়োগ করে, যার লক্ষ্য হল উৎপাদনশীলতা, দক্ষতা এবং ভবিষ্যৎ যে প্রবৃদ্ধি সেটা সুনিশ্চিত করে। তো এই দুই প্রকার ব্যয়ের পার্থক্য যেটা আমরা নিরূপণ আমরা করি, অর্থনৈতিক পরিকল্পনা বাজেট প্রস্তুতি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ, এর জন্যই বাজেট। এখন এতটুকু তো আমি বাজেটের আলোচনায় আমি নিজেও চেষ্টা করলাম কি বাজেট, কমার্সের তো স্টুডেন্ট নামে আমাদের মাননীয় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কোনোদিন আমাকে বাজেট নিয়ে জিজ্ঞেস করেনি। আমাকে খালি জিজ্ঞেস করেছে আমি আসবো তোমার এখানে ট্রিটমেন্টের জন্য। এটা একটা নতুন সাবজেক্ট আমার জন্য, এটাও করছি আর কি, এখন দেখা যাক কোন জায়গায় দাঁড়ায়। বাট আই এম এনজয়। এবং সবচেয়ে বড় হচ্ছে এখানে এত বিজ্ঞ লোক আছেন, এত এক্সপিরিয়েন্স। সত্যি আমি বলছি, আমি বারবার ধন্যবাদ দিচ্ছি যে এই সুযোগ, এই প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। অনেক কিছু বুঝতে পারছি, শিখতে পারছি। এবং মেইন উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি যে একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। হয়তোবা কোন জায়গায় ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি আপনারা ধরাচ্ছেন, আমাদের যারা আছে তারাও ধরাচ্ছেন, আমাদের অন্যান্য যারা এমএলএরা আছেন। তো সেটা মিলে আমরা চাই যে আপনারা মাঝে মাঝে বিদ্রুপ করে বলেন কিনা জানি না, কিন্তু আমরা যেটা বলি এক শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা সত্যিকার অত্যন্ত জানাতে চাই। এবারে বাজেটের যে বিষয়গুলো আমি বেশি কিছু বলবো না, কারণ লং এখানে ডিসকাশন হয়েছে। আমি কয়েকটা পয়েন্ট খালি বলবো, কারণ আমার ধন্যবাদ দিতেই হবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে, যে কি পরিশ্রম এবং ওনার টিম যেভাবে পরিশ্রম করেছে। এবং আমাদের সময়ের এবার খুব স্বল্পতা ছিল, একদিকে এইদিকে যাওয়া ওইদিকে যাওয়া, তার মধ্যে ফোনে কথা বলা। 10 মিনিট উনি আমাকে বললেন আপনার সাথে বসতে হবে। এই যে বসে আলটিমেটলি এটা দাঁড়া করালো। এবং এখানে দাঁড়া করালেও হবে না যে একটা কিছু করে দিলাম উপর থেকে বলে দিলাম, বাট উই আর সিনসিয়ার না, যতটুকু সময় এবং এই সময়ের প্রতিটা সেকেন্ড আমরা ইউটিলাইজ করি। এখানে এই বাজেটে যেটা আমরা বলি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ ও প্রবৃত্তি অভিমুখী। বাংলাও শিখছি এখন, নতুন শব্দ। আগে তো বাংলা লিখতাম, কিন্তু এখন এই বাংলা পড়তে গিয়ে লিখতে গিয়ে এগুলো প্রতিদিনই এভরিডে আই লার্ন। এবং আমরা সবাই জানি এভরিডে উই হ্যাভ টু লার্ন। এখানে এই বাজেটের সবচেয়ে যে জিনিসগুলো আমি দেখলাম, এখানে যারা আমরা বলি সশক্তিকরণ মহিলাদের, সেই বিষয়টা এখানে কিন্তু দেখা হয়েছে। মহিলারা ছাড়া 50% জনসংখ্যার হচ্ছে 50% মহিলা। এবং এই বাজেটে আমি দেখলাম যে যেভাবে নারীদের যাতে তাদের আরো বেশি স্ট্রেনথেন করা যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা দেখা যাচ্ছে। যারা আগামী দিনের ছাত্রছাত্রী এখন আছে এবং আগামী দিনের যুবতী, তাদের জন্য এই বাজেটের মধ্যে তার মার্ক আমরা দেখতে পেরেছি, মার্গদর্শন করেছেন। শুধু তাই নয়, এটা একটা
মানে আমি বলবো ট্রান্সফর্মিং দ্য প্রিভিয়াস থিংস টু দ্য নিউ। একটা ট্রান্সফরমেশন এসছে যে আচ্ছা অন্য কিছু করা যায় কিনা, যেখানে আমরা গতবার করতে পারিনি সেটাকে আবার নতুন ভাবে কিছু করা যায়। যারা জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু অংশের মানুষজন, কর্মচারীদের, পেনশনার এবং সমাজের সকল অংশের জনগণের জন্য এই বাজেটে আমি দেখতে পেয়েছি তার একটা ছবি প্রতীক, মানে সেখানে আমরা দেখলাম যে তাদের সবার জন্য সর্বাঙ্গীন যেটাকে বলে এবং ট্রান্সজেন্ডারদের জন্য এখানে এই বাজেটের মধ্যে রাখা হয়েছে, তাদেরও যাতে সুবিধা হয় সেই ব্যাপারটাও এখানে রাখা হয়েছে। এখানে এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মূলধনী ব্যয় হলো 6,633 কোটি 80 লক্ষ টাকা, এবং যা 2023-24 সালে এখানে মাননীয় বিধায়কগণ অনেকে বলেছেন যে পার্সেন্টেজ গণাচ্ছিলেন যে অনেক জায়গায় কম। আমি কিছু কিছু জায়গায় কম আছে আমি বলছি না, কিন্তু সবসময় আমি যদি সবকটাই বাড়াতে থাকি, আমার তো অলরেডি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি এখন আমার হয়ে গেছে এই জায়গায় এইবার, তাহলে এখানে আবার কেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি বাড়াবো? সেখানে তো ন্যাচারালি আমি বাজেটটা এখানে কমার অন্য খাতে আমি সেটাকে বাড়াবো। তো এটাকে দেখে আপনি বলতে পারবেন না যে এখানে মধ্যে এত পার্সেন্টেজ গত বছর ছিল এবার কেন কমিয়েছে। তো যেটা বাড়িয়েছে সেটাও তো বলতে হবে, এবং সেই দিকে মাথায় রেখে কিন্তু সেই কাজটা করা হয়েছে। এখানে 2023-24 সালে বাজেট বরাদ্দ থেকে 23.80% বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয়ের অধিক বরাদ্দ অর্থনীতিকে উচ্চ প্রবৃত্তির পথে পরিচালিত করার যে প্রণোদনা দেবে এবং আরো কর্মসংস্থান এর মধ্যে যেটা সৃষ্টি করবে আমি নিশ্চিত। কারণ আমরা বারবার চাইছি যে বারবার যাতে মানুষের কর্মসংস্থান হয়, চাকরি হবে, চাকরি তো দিতেই হবে, এবং সেটা আমরা বন্ধ করবো না, কিন্তু পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও সুযোগ হয়, এবং এই বাজেটে সেই বিষয়টা এখানে কিন্তু রেখেছে। অনেকে বলছেন যে বিভিন্ন জায়গায় যে বাজেট অনেকটা কমিয়ে দিয়েছে, কিন্তু আমি দেখেছি এখানে যে যেটা প্রাথমিক ক্ষেত্র, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, মূলধনী ব্যয়, ট্রাইবাল সাব প্ল্যান, এর মধ্যে অনেক বেশি কিন্তু এমফাসাইজ করা হয়েছে এই বাজেটে। এই বাজেটে 1721 কোটি 94 লক্ষ টাকা এগ্রিকালচার নিয়েও কিন্তু অনেকে বলেছেন, আমি জানি না কোন বেসিসে বলেছেন, তা আমি যতটুকু বুঝেছি বা পড়েছি এর মধ্যে দেখা গেছে এখানে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী যে আছেন উনি আর আমার থেকে বেশি বলতে পারবেন, যে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বরাদ্দ করেছে যা বিগত যে বাজেট হয়েছে তার থেকে 19.88% বেশি, মানে এখানে বেড়েছে। এখানে রাজ্য সরকার জনজাতি ভাই বোনদের উন্নয়নে ট্রাইবাল সাব প্ল্যানের অধীনে সর্বমোট বিকাশের বরাদ্দ 39.93%। এই বাজেট শিক্ষাক্ষেত্রে 5,508 কোটি 63 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যা 2023-24 বর্ষ থেকে 11.54% বেশি। কাজে এখানেও শিক্ষাক্ষেত্র আমাদের প্রায়োরিটি সেক্টর, তো সেখানেও দেখা গেছে যে কোনো অবস্থায় মানে অনেকে দাবি করেন সেখানে আমাদের মানে কলেজ স্কুল করতে হবে, কলেজ করতে হবে, তো এখানে তো রেগেছে বাজেট। আমাদের 21টি মাধ্যমিক স্তরের স্কুলের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে RIDF এর ফান্ডিং থেকে, এবং কত 123.78 কোটি টাকা। কাজে সেখানেও সংস্থান রাখা হয়েছে যে স্কুল আমাদের মাধ্যমিক স্তরে সে স্কুল বিল্ডিং করা হবে। আমাদের সমস্ত বিধানসভার এটা একটা অত্যন্ত ভালো জিনিস আমি বলবো, এবং সেটা মাননীয় অর্থমন্ত্রীজি বারবার আমাকে আকার ইঙ্গিত দিচ্ছিলেন যে এটা কিন্তু করতে হবে। সমস্ত যারা আমাদের MLA সাহেবরা আছেন, মিনিস্টাররা আছেন, সবাই যার যার এলাকায় কিছু একটা করার, সবাই চায় যে তাদের কেন মানে শক্তিশালী না করা হবে। মানুষ আসে তখন বা বলতে হয় যে দেখো আমার কারণে আমার এরিয়ার মধ্যে এত কিলোমিটার রাস্তা হয়েছে,
এবং আমি ওনাকে ধন্যবাদ দেবো, বারবারই ধন্যবাদ দিতে চাই, কিন্তু মাঝে মাঝে কম বলবো, মাঝে মাঝে বেশি বলবো। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ উনি যেটা রেখেছেন 4 বছরের জন্য 2000 কোটি টাকা উনি সংস্থান রেখেছেন। তাতে করে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার নতুন সড়ক, অন্যান্য আমাদের তো আছেই, মানে অন্যান্য যেসব RIDF হোক আর যা যা যাই থাকুক আমাদের মানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় হোক যাই হোক, কিন্তু উনি আলাদাভাবে আমাদের স্টেট বাজেট থেকে রেখেছে 30 কিলোমিটার আপনার এলাকার মধ্যে আপনি এখন থেকে প্রতিটি MLA খরচ করতে হবে। পূর্ত কর্মকাণ্ডের জন্য 3070 কোটি 63 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে, এবং তাতে দেখা গেছে যা বিগত 23-24 অর্থবর্ষের তুলনায় আবার সেখানেও 17.54% বেশি। তো সব জায়গায় তো পার্সেন্টেজ বেড়েছে, কমেনি তো কোথাও। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এটা নিয়ে আমার সাথে আলোচনা হয়েছিল, যে অনেক জায়গায় আমি অনেক আধিকারিকদের সাথে কথা বলেছি, অনেক মিনিস্টার সাথে কথা বলেছি, যে আমাদের এখানে অনেক বিল্ডিং আছে যেগুলো প্রপারলি ইউজ হয়, সরকারি বিল্ডিং, এবং সেইটাকে বা জায়গা আছে, বিল্ডিং না, অনেক জায়গাও আছে যেগুলো ঠিকভাবে ইউটিলাইজ হয় না, আনইউটিলাইজ। সেটাকে একটা, কারণ আমাদের অনেক লোক বাইরের থেকে আসে বা আমরাও করতে পারি, তো আমাদের যেহেতু এখন ল্যান্ড ব্যাংক কিন্তু কমে গেছে, এখন খুব কম, তো এর জন্য আমরা ল্যান্ড ব্যাংক যাতে হয়, আমরা বুঝতে পারি না কোথায় কাকে দেবো, যেগুলো আছে এগুলো প্রায় ইউটিলাইজ হয়ে গেছে। এর জন্য একটা নতুন, যেটা আমি বলবো, যে একটি ভূমি ব্যাংক তৈরি করা হবে, যার অধীনে সরকারি ভূমি বিকশিত করা হবে, তারপর সেই ভূমি বিভিন্ন ব্যবহারকারীকে লিজ দেওয়া। শুধু তাই নয়, যেটা আমি বলার চেষ্টা করেছিলাম, এই জমি দেখা গেল বেসরকারি জমিরও প্রয়োজনে যদি মনে হয় যে না এটা সাফিসিয়েন্ট না, আরো বেশি জায়গা, সেখানেও বেসরকারি জমিও প্রয়োজনে ক্রয় করা হবে, এবং সরকারি ভূমির সাথে যদি এটাকে অ্যাটাচ করা যায় তাহলে একটা বড় প্লট হবে বা বড় জায়গা হবে। এর জন্য ইনিশিয়ালি 10 কোটি টাকা রাখা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেবো, এবং এই ধরনের যে একটা ইনোভেটিভ আইডিয়া, যেটা আমি বললাম ট্রান্সফরমেশন, যেটা আগের বার আমি বললাম ট্রান্সফরমেশন, যা আগে করতে পারিনি, তো প্রতিদিন কাজ করার নিরিখে নিশ্চয়ই আমাদের নতুন নতুন আইডিয়া হবে। আমরা রাজ্য সরকার স্বাস্থ্যসম্মত শৌচের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি, যেখানে অনেকবার এখানে আমাদের বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা মহোদয় বারবার, উনি কিন্তু আমি দেখেছি সব বিষয়ে উনি কিন্তু নজর দেন। এখানে মার্কেটের বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি অলরেডি, যে বাদের পাড়ের যে এখানে লেক চমনি, এটা নিয়েও কিন্তু অলরেডি একবার কথা হয়েছিল, এবং হবে একটা জায়গা আমাদের আছে এটা। তো সাজেশনগুলো আমরা নেব নিশ্চয়ই, এবং যদি দেখা যায় এগুলো খুব এফেক্টিভ, এবং পবিত্র বিধানসভা বলছি, এখানে যদি আমরা মানুষের জন্য কথা না বলি, মানুষের জন্য চিন্তা না করি, রাজনীতি হবে এটা তো ঠিক আছে, কিন্তু কাজগুলো যদি করে ফেলি, এর মধ্যে রাজনীতি কি আছে? যে কাজ করবে মানুষ ওকে সমর্থন করবে। এখন আমাদের সুযোগ এসছে, আমি কেন কাজ না করে আপনাকে সুযোগ দেব? এটা আমাদের অ্যাডভান্টেজ আমার নিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে এই স্বাস্থ্যসম্মত শৌচের জন্য একটা নতুন ডিমান্ড খোলা, এতে এর জন্য 139 কোটি 96 লক্ষ টাকা বরাদ্দ রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী। আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিশেষ করে মহিলারা, ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের হঠাৎ করে যখন টয়লেটের বিষয়ে দাঁড়ায়, তো প্রাকৃতিক কল যেটা আমি বলি, সেটা যখন আসে তারা কোথায় যাবে? কারণ যেগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না মেল না ফিমেল টয়লেট। তো সেইগুলো আমি বলছি, আমি বারবার বলছি, যেগুলো তৈরি করা হয়েছে, এবং আমি যতটুকু মনে আছে যেগুলো তৈরি করার পিছনে হাইকোর্টের একটা ডিরেকশন ছিল, এবং আমি বারবার বলছি যে এইগুলো যেন প্রপারলি মেনটেনেন্স হয়। আমরা বহু জায়গায় বাইরে যখন যাই দেখি বসে থাকে, বাইরের লোক দাঁড়িয়ে থাকে, যাওয়ার সময় বলে যে জল ঠিকভাবে ফেলবে, বেরোবার সময় এটা করতে হবে, আমরা ওই জায়গায় যেতে হবে,
যে ওই টয়লেট বা ওই সব জায়গায় একজনের বাড়ি, তার বাড়ির কি কি কন্ডিশন, আমাকে একজন বলেছিলেন যে তার প্রথমে গিয়ে ওর টয়লেটটা দেখবে, বাথরুমটা দেখে বুঝতে পারবে ওর স্ট্যাটাসটা কি। তদ্রূপ আমাদের ত্রিপুরাতে যদি কোনো জায়গায় এই ধরনের টয়লেট থাকে, সেটা যদি দেখে আসেন ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা কিরকম, বা একটা হসপিটালের মধ্যে হসপিটালের যে কন্ডিশন বেটার কিনা, ওই ভিতরে গেলেই হয়। আমাদের ইচ্ছা আছে, সেগুলো অবশ্যই আমাদের জোর দিতে হবে, সবাই মিলে আমরা দেখবো সেটা। তার জন্য যাতে এই শিশু এবং মহিলাদের যাতে তাদের সম্মান এবং তারা যেন প্রপারলি সেটা ব্যবহার করতে, 85 পিঙ্ক টয়লেট উনি রেখেছেন, দূর থেকে বোঝা যাবে এই পিঙ্ক টয়লেট। এর জন্য যারা মহিলা এবং বাচ্চা বাচ্চা, এটা অদ্ভুত একটা আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া। এবং আমি আবার আমার অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। এখানে আমাদের এজিএমসি এবং জিবিপি হাসপাতাল পরিসরে 200 বেডের একটা মাল্টি কেয়ার হেলথ ইউনিট তৈরি করা হবে এবং তা পিএম ডিভাইনের আওতায় আসছে। মানে অলরেডি এটা কিন্তু প্রায় 700 কোটি টাকার মতো, 700 কোটির উপরে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্ট আমি বলছি। তো আর একটা দেওয়া হচ্ছে বিশ্রামগঞ্জের এখানে, সেটা হচ্ছে ডি এডিকশন সেন্টার, ডি এডিকশন সেন্টার, সেটাও খোলা হবে। ডেন্টাল কলেজের জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে তার মধ্যেই। তো আমি সব মিলিয়ে আমি যা দেখলাম যে এই বাজেট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই বাজেট সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে এই বাজেটটা হয়েছে। এবং যেখানে ফিসক্যাল ডেফিসিটের যে বিষয়টা আছে, এই 3 বছরে আমি দিয়েছি, আমি আশা করি 2024-25-এ যেটা রেখেছে সেটাও তার লিমিটেশনের মধ্যে থাকবে। এবং এরপরেও যখন আমাদের আরো কিছু আমাদের ডেভেলপমেন্টের বিষয় দাঁড়ায়, সব কিছু একদম 100% হবে সেটা ভাববার অবকাশ নেই। আমি এর জন্য আমি এইরকম একটা সুন্দর সর্বাঙ্গীন যে একটা বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় এখানে পেশ করেছেন,